তো এই ভিডিওতে আমরা নিউমোনিয়া কি সেটার ক্লাসিফিকেশন এবং নিউমোনিয়া সম্পর্কে যা যা রিটেনে কোশ্চেন আসে সবগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে দেখি নিউমোনিয়া ডেফিনেশন। নিউমোনিয়া কি? এটা একটা অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস। তাহলে এটা হচ্ছে নিউমোনিয়াটা আসলে অ্যাকিউট কন্ডিশন, এটা হচ্ছে কুইকলি ডেভেলপ করবে, এটা অ্যাকিউট কন্ডিশন। নিউমোনিয়া তাহলে একটা অ্যাকিউট কন্ডিশন এবং হচ্ছে দেখা যাচ্ছে যে রেসপিরেটরি ইলনেস অ্যাফেক্ট দ্য রেসপিরেটরি সিস্টেম এবং কমনলি এই কারণে এটা দেখা যাচ্ছে কমনলি কাফ তারপর হচ্ছে ফিভার নিয়ে হচ্ছে প্রেজেন্ট করে। তো অন চেস্ট এক্সরে আমরা নিউমোনিয়াকে কীভাবে দেখতে পাই চেস্ট এক্সরেতে? এখানে আমরা এরিয়া অফ অপাসিটি দেখতে পারবো, যেটাকে এখানে রেডিওলজিক্যাল শ্যাডোয়িং বলেছে, রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডোয়িং বলেছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অপাসিটি বোঝায় যে রিসেন্টলি ডেভেলপ রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডোয়িং which may be segmental, which may be lobar, which may be multilobular। আচ্ছা, সেগমেন্টাল কখন হবে, লোবার কখন হবে, মাল্টিলোবুলার কখন হবে? সেগমেন্টাল হবে যখন যদি ওয়ান সেগমেন্ট অফ দ্য লাং ইনভলভড হয় তখন। তার পাশাপাশি যদি দেখি আমরা যে লোবার হয় তখন যে আমরা একটা হোল লোব যখন ইনভলভড হচ্ছে। মাল্টিলোবুলার যখন মোর দ্যান ওয়ান লোব ইনভলভড হচ্ছে তখন হচ্ছে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে নিউমোনিয়া ডেভেলপ করেছে। রেডিওলজিক্যাল ফাইন্ডিং ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস বিকজ ক্লিনিক্যাল সিমটমস অ্যালোন মে রিজেম্বল আদার ডিজিজেস। তাহলে নিউমোনিয়ার জন্য যেহেতু রেডিওলজিক্যাল ফাইন্ডিংসটা খুবই গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই ডেভিডসনে টোটালি আমাদের ডেফিনিশনের মধ্যেই রেডিওলজিক্যাল যেই তোমার পালমোনারি শ্যাডোয়িং এই ব্যাপারগুলো বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি ফার্স্টে এখন চলে আসে ক্লাসিফিকেশন অফ দ্য নিউমোনিয়া। ফার্স্টে আমি দেখি লোবার নিউমোনিয়া কি আর হচ্ছে ব্রঙ্কাস। এখানে হচ্ছে কিছু ক্লিনিক্যাল টাইপ দিয়েছে, যেমন ক্লাসিফিকেশন কিছু ক্লিনিক্যাল টাইপ আছে, কিছু অ্যাকর্ডিং টু দ্য সাইট ইনভলভের মধ্যে আছেন। ক্লিনিক্যাল টাইপ একটু দেখে আসি। ক্লিনিক্যাল টাইপের মধ্যে আমরা দেখব কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, তারপরে আছে হসপিটাল অ্যাকোয়ার্ড, তারপরে আছে দোজ অকারিং ইমিউনো কম্প্রোমাইজ হোস্ট অর পেশেন্ট, আরেকটা হচ্ছে দোজ অকারিং পেশেন্ট উইথ আন্ডারলাইং ড্যামেজড লাং। তো অলরেডি লাং ড্যামেজ আছে এমন অবস্থায় হতে পারে, তারপর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রেও হতে পারে। তো এটা হচ্ছে ক্লিনিক্যাল টাইপ। তাহলে আমাদের মেনে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাইট ইনভলভ, একটা হচ্ছে লোবার নিউমোনিয়া, একটা হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। লোবার নিউমোনিয়াতে কী হয়? কনসলিডেশন অফ ওয়ান অর মোর লাং লোবস অফ উইচ অ্যাসোসিয়েটেড। দেখো এখানে দেখা যাচ্ছে যে কনসলিডেশন মানে হচ্ছে যে এয়ার, মানে ব্যাপারটা হচ্ছে এয়ার অ্যালভিওলিতে যে এয়ারগুলো থাকে ওগুলা অ্যালভিওলির এয়ারগুলা এখানে রিপ্লেস হয়ে যাবে কি দ্বারা? ফ্লুইড, তারপর হচ্ছে ইনফ্ল্যামেটরি সেল, এগুলা দ্বারা যখন অ্যালভিওলির এয়ারগুলা রিপ্লেস হয়ে যাবে তখন এই জায়গাটা অ্যালভিওলেটাতে আমরা দেখবো যে কনসলিডেশন দেখা যাবে। এটা এখানে একটা লিডিং টু সলিড লাং এরিয়া, এখানে এই জায়গাটা কিন্তু একটা সলিড লাং এরিয়ার মতো হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু অ্যালভিওলিতে নর্মালি থাকে এয়ার, বাট যদি এটা হচ্ছে ফ্লুইড অথবা অন্যান্য ইনফ্ল্যামেটরি সেল দ্বারা রিপ্লেস হয়ে যায় তখন দেখা যাচ্ছে কি হয়ে যায় বলো তো? একটা কনসলিডেশনের এরিয়া দেখা যায়, একটা সলিড এরিয়া দেখা যায় লাংয়ের মধ্যে। এভাবে এয়ারটা যদি রিপ্লেস হয়ে যায় তখন দেখা যাবে একটা সলিড এরিয়া দেখা যাচ্ছে লাংয়ের ভেতরে। তো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কনসলিডেশন বা হচ্ছে তো লোবার নিউমোনিয়াতে কনসলিডেশনটা হচ্ছে পুরা একটা লোবের পুরাটাতে লিমিটেড থাকে। লোবার নিউমোনিয়া দ্য কনসলিডেশন ইজ লিমিটেড টু আ হোল লোব। টিপিক্যালি আমরা যদি বলি সেটা হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া। তো প্লিউরাল ইনফ্ল্যামেশন, এই যে তোমার হোল লোবে যখন দেখা যাচ্ছে যে কনসলিডেশন হচ্ছে তখন তারপরে কি হচ্ছে যে এটা থেকে কিন্তু প্লিউরাল ইনফ্ল্যামেশন ডেভেলপ করতে পারে। প্লিউরাল ইনফ্ল্যামেশন ইজ আ কমন বিকজ দ্য প্লিউরা লাইজেস নেক্সট টু দ্য লোব অ্যান্ড ইনফ্ল্যামেশন ক্যান স্প্রেড। তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের একটা লোব, ধরো এটা লোব, তার চারপাশে হচ্ছে প্লিউরা লাংয়ের লোব। তো এই যে লোব থেকে লোবের পরেই হচ্ছে ইজিলি প্লিউরাটা, মানে লোবের সাথে হচ্ছে ইজিলি প্লিউরাটা থাকে, প্লিউরাল স্পেসটা থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে প্লিউরা লোব থেকে ইনফ্ল্যামেশন, লোব থেকে যেই ব্যাপারটা যে লোব থেকে
এটা ইজিলি স্প্রেড হয়ে যেতে পারে প্লিউরাতে। প্লিউরা লাইজেস নেক্সট টু দ্য লোব অ্যান্ড ইনফ্লামেশন স্প্রেড। তো হচ্ছে দেখা যাচ্ছে প্লিউরা থেকে ইনফ্লামেশনটা লাংয়ে চলে যাচ্ছে, বা ইনফেকশনটা তুমি যাই বলো। আমরা তো জানি যে নিউমোনিয়া তো হচ্ছে আমরা প্যাথোলজিতে যেটা পড়ে এসেছি, লাং প্যারেনকাইমার ইনফেকশন হচ্ছে নিউমোনিয়া, তাই না? তাহলে এই যে ইনফেকশনটা সেটা যখন একটা লোবে লিমিটেড থাকে লোবার, এবং যখন লোব থেকে এটা প্লিউরাতে চলে যেতে পারে। তারপরে আমরা আসি ব্রঙ্কো নিউমোনিয়া। এই কেসটা কি, এখানে হচ্ছে প্যাচি অ্যালভিওলার কনসোলিডেশন থাকবে, মানে দেখা যাবে যে অ্যাসোসিয়েটেড উইথ ব্রঙ্কি অ্যান্ড ব্রঙ্কিওলার ইনফরমেশন। এখন দেখা যাচ্ছে যে ব্রঙ্কো নিউমোনিয়াতে মাল্টিপল স্মল প্যাচেস অফ দ্য লাং টিস্যু ছোটো 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 প্যাচেস ইনভলভ হবে, জাস্ট নট দ্য ওয়ান লোব। এটা হচ্ছে ব্রঙ্কাই থেকে স্টার্ট হবে বা ব্রঙ্কিওলস থেকে স্টার্ট হবে, এবং আলটিমেটলি দেখা যাবে যে এই অ্যাডজাসেন্ট অ্যালভিওলারগুলোতে সেটা স্প্রেড করে যাবে। তো মেনলি হচ্ছে লোয়ার লোবস আর অফেন অ্যাফেক্টেড ডিউ টু গ্র্যাভিটি অ্যাসিস্টেড ড্রেনেজ অফ সিক্রেশন। গ্র্যাভিটির কারণে দেখা যাচ্ছে লোয়ার লোবটা, লাংয়ের লোয়ার লোবটা লোয়ার লোব হচ্ছে বেশি অ্যাফেক্টেড থাকে। এবং হচ্ছে যেটা বলছিলাম যে অ্যাসোসিয়েটেড উইথ ব্রঙ্কিয়াল অ্যান্ড ব্রঙ্কিওলার ইনফ্ল্যামেশন। তো মেনলি হচ্ছে ব্রঙ্কিয়াল এবং ব্রঙ্কিয়াল দেখা যাচ্ছে যে লাঙে, ধরো এটা ব্রঙ্কাই, এটা ব্রঙ্কিওল ব্রঙ্কাই, তারপর হচ্ছে লাং। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ফার্স্টে দেখা যাচ্ছে যে যে ব্রঙ্কিওল, তারপর হচ্ছে ব্রঙ্কাস, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, পরে ওটা লাঙের বিভিন্ন লাঙের টিস্যুতে প্যাচেস আকারে ছড়িয়ে পড়ছে। তো এটাই হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। তাহলে ব্রঙ্কো নিউমোনিয়াতে ব্রঙ্কিয়াল এবং ব্রঙ্কিওলার ইনফ্লামেশন হয়, যেখানে প্যাচি অ্যালভিওলার কনসোলিডেশন দেখা যায়, অ্যাডজাসেন্ট অ্যালভিওলারগুলোতে কনসোলিডেশন দেখা যায়। আমরা আগেই বলেছি কনসোলিডেশনটা কী, যে অ্যালভিওলার যে স্পেসটা সেখান থেকে এয়ার রিপ্লেস হয়ে যদি এখানে সলিড, তারপরে হচ্ছে সলিড না আসলে এখানে যদি লিকুইড, ফ্লুইড বা হচ্ছে ইনফ্লামেটরি বিভিন্ন সেল এগুলো এসে জমা হয়, তখন সেখানে কনসোলিডেশন দেখা যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা যদি দেখি যে ডিফারেন্স বিটুইন লোবার অ্যান্ড ব্রঙ্কোনিউমোনিয়া লাইজেস ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য রুট অফ স্প্রেড। এটা হচ্ছে মেন কথা, কোন রুটে স্প্রেড করছে, এটা এখানেই হচ্ছে মেনলি ডিফারেন্সটা। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য নিউমোনিয়াতে আমরা আসি যে এখানে কী কী আছে বলেছে, পালমোনারি টিবি, ম্যালিগন্যান্সি, পালমোনারি ইডেমা, পালমোনারি ইনফেকশন, পালমোনারি ইনফ্রাকশন, পালমোনারি ইওসিনোফিলিয়া, এই কয়েকটা জিনিস। তো এগুলো কেন বলো তো? দেখা যাচ্ছে যে পালমোনারি যে টিবি, হ্যাঁ, বা প্লিউরাল টিবি, এটার ক্ষেত্রে কী হয়? প্লিউরাল টিবির ক্ষেত্রে হতে পারে যে প্লিউরাল টিবির ক্ষেত্রে আমরা দেখতে পাই টিবি ক্যান কজ লাং ইনফিল্ট্রেট অর ক্যাভিটেশন অ্যান্ড ক্রনিক কফ। টিবি হচ্ছে লাংয়ে ইনফিল্ট্রেট করে তোমার ক্রনিক কফ, ফিভার এগুলো করতে পারে, হ্যাঁ, যেটা কিনা তোমার নিউমোনিয়ার কিছু সিমটমের মধ্যে পড়ে। বাট টিবি কিন্তু কমনলি আপার লোবকে বেশি এফেক্ট করে, ইট ইজ সেকেন্ডারি টিবি। তাহলে ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমরা দেখি ব্রঙ্কো অ্যালভিওলার সেল কার্সিনোমা। এখানে কি হয়, ক্যান্সার সেল অ্যালভিওলার ওয়ালে গ্রো করে, তো এখানে একটা কনসলিডেশন দেখা যায় দ্যাট মিমিক্স দ্য নিউমোনিয়া বাট ডাজ নট রেসপন্ড টু দ্য অ্যান্টিবায়োটিক। তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ব্রঙ্কো অ্যালভিওলার সেল কার্সিনোমা। পালমোনারি ইডেমার ক্ষেত্রে আমরা দেখব এটা হচ্ছে যদি এটা ক্যান বি ইউনিল্যাটারাল, যদি এটা বাইল্যাটারাল হয় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে হার্ট ফেলিয়ারের জন্য হয়েছে, বাট ক্যান বি ওয়ান সাইডেড অ্যান্ড শ্যাডো অ্যালভিওলার অপাসিটিস দ্যাট রিসেম্বল নিউমোনিয়া অন এক্স-রে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে হার্ট ফেলিয়ারের বিভিন্ন সিমটম নিয়ে যে পালমোনারি ইডিমা ডেভেলপ করে, তো দেখা যাচ্ছে যে এই যে কিছু অ্যালভিওলার অপাসিটি দেখা যায়, যেহেতু ইডেমা ডেভেলপ করেছে, তো এই কারণে অ্যালভিওলার অপাসিটি দেখা যায়, যেটার কারণে আমরা কিন্তু নিউমোনিয়ার সাথে এটা ক্ল্যাশ লাগাই দিতে পারি। পালমোনারি ইনফ্রাকশন এটা কি, এটা হচ্ছে ব্লাড ফ্লো যখন ব্লক হয়ে যায়, তখন লাংয়ের কিছু টিস্যু ডেথ হয়ে যায়, তখন ওখানে লোকালে যেটা অপাসিটি ডেভেলপ করতে পারে, আর পিউরেটিক পেন তো আছে, ক্যান বি কনফিউজড উইথ নিউমোনিয়া। তারপর পালমোনারি ইওসিনোফিলিয়া, এখানে আছে অ্যালার্জিক অথবা প্যারাসাইটিক কজের কারণে ইওসিনোফিল অ্যাকুমুলেশন হয়, এবং ইওসিনোফিল অ্যাকুমুলেশন হয়ে কফ ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে তো তার কারণে কিন্তু যে নিউমোনিয়ার সাথে আমরা হচ্ছে কনফিউজ হয়ে যেতে পারি। তো
তো এই কারণেই যে কয়টা কারণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এগুলো হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তারপরে আমরা সরাসরি চলে যাই নর্মাল রেজলিউশন কি, ডিলেড রেজলিউশন কি, আর নন রেজলিউশন কি। তো নর্মাল রেজলিউশন সেটা হচ্ছে যেটা বলেছে যে ইট মিনস ডিসঅ্যাপিয়ারেন্স অফ সিমটম অ্যান্ড সাইন অফ নিউমোনিয়া উইদিন 2 weeks অফ অনসেট অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিয়ারেন্স উইদিন 4 weeks। মানে যেটা বলেছে আমি একটু ক্লিয়ারলি বলি তোমাদেরকে। দেখো যে নর্মাল রেজলিউশন এখানে হচ্ছে যে ক্লিনিক্যাল সিমটম যেগুলো আমাদের আছে, ফিভার, কফ, ব্রেথলেসনেস, এগুলো হচ্ছে দেখা যায় যে যে 2 সপ্তাহের মাঝখানে এই যে সাইন সিমটমগুলা ডিসঅ্যাপিয়ার করে। মানে আমাদের সিমটম অনসেট হওয়ার 2 সপ্তাহের মাঝখানে দেখা যায় যে সিমটমগুলা ডিসঅ্যাপিয়ার করবে, এবং রেডিওলজিক্যালি আমরা 4 সপ্তাহের মাঝখানে আমরা দেখব যে রেডিওলজিক্যাল শ্যাডো ক্লিয়ার হয়ে যাবে। মানে রেডিওলজিক্যালি আমি কোনো ইনফ্লামেটরি ডেব্রিজ বা হচ্ছে অ্যালভুলার ম্যাক্রো, যেটা হচ্ছে দেখবো যে চেস্ট এক্সরে চেঞ্জেস ল্যাগ বিহাইন্ড সিমটমস। আচ্ছা, চেস্ট এক্সরেটা আরও 4 সপ্তাহ লাগে আর কি ঠিক হতে, কারণ ইনফ্লামেটরি ডেব্রিজ যেগুলো আছে এগুলো অ্যালভুলার ম্যাক্রোফেজ এবং মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সের মাধ্যমে ক্লিয়ার হয়। তো রেডিওলজিক্যাল শ্যাডোয়িং মে টেক আপ টু 4 weeks টু ক্লিয়ার ইন হেলদি ইন্ডিভিজুয়াল আর কি। তো এটা হচ্ছে ব্যাপার যে নর্মাল রেজলিউশনে আমার 2 সপ্তাহ লাগে সাইন সিমটম যেতে, আর 4 সপ্তাহ লাগে রেডিওলজিক্যাল ক্লিয়ারিং হতে। বাট ডিলেড রেজলিউশনে কী হবে, এখানে হচ্ছে 2 সপ্তাহের থেকে বেশি হচ্ছে তোমার প্রিফিজিক্যাল সাইন পারসিস্ট করবে, এবং রেডিওলজিক্যাল ফাইন্ডিং হচ্ছে 4 weeks থেকে বেশি। প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার পরেও যে 4 সপ্তাহ থেকে বেশি এবং 2 সপ্তাহ থেকে বেশি, মানে সাইন সিমটম ডিসঅ্যাপিয়ার করতে 2 সপ্তাহ থেকে বেশি, আর রেডিওলজিক্যাল ফাইন্ডিং ডিসঅ্যাপিয়ার করতে তোমার 4 সপ্তাহ থেকে বেশি সময় লাগছে। এটা হচ্ছে ডিলেড রেজলিউশন। আসি নন রেজলিউশন। এখানে কি, ইট মিনস রেডিওলজিক্যাল ফাইন্ডিংস পারসিস্টিং বিয়ন্ড 8 weeks আফটার প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি। তাহলে আমি যে রেডিওলজিক্যাল ফাইন্ডিং যদি 8 সপ্তাহের বেশি সময় ধরে পাই, তাহলে সেটা নন রেজলিউশনে চলে যাবে। By 8 weeks, even slow resolving pneumonia should show radiological clearance. If shadowing still present, we suspect an underlying structural lesion, যেমন টিউমার, টিবি or chronic infection আমরা হচ্ছে সাসপেক্ট করতে পারি। This needs further evaluation, CT scan, sputum culture, and further আমাদের ইভ্যালুয়েশন করতে হবে। বাট এটা হচ্ছে কথা যে আমাদের কিন্তু 4 সপ্তাহের মাঝখানে রিজলিউট হয়ে যাওয়ার কথা আর কি। আর 8 উইকে তো হচ্ছে টোটাল ক্লিয়ারেন্স থাকার কথা, বাট এখানে কি হচ্ছে যে 8 সপ্তাহ থেকে বেশি সময় লাগছে, তখন আমি এটা নন রেজলিউশনের মতো ধরে হতে পারি। তো এটাই বলেছে যে কী কী কারণে এটা নন রেজলিউশন হতে পারে। যেমন যদি ইমিউনো কম্প্রোমাইজ যেটা থাকে পেশেন্ট, যেমন ডায়াবেটিস, তারপর হচ্ছে স্টেরয়েড থেরাপি, এই কন্ডিশনে কি হয়, অ্যালকোহলিজম, নিউট্রোপেনিয়া, এইডস, দেখো সবগুলো কন্ডিশনই আমরা দেখতে পারবো পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ যেটা আছে ডায়াবেটিসের ক্ষেত্রে, তারপর হচ্ছে স্টেরয়েড থেরাপিতে ইমিউনো কম্প্রোমাইজ যেটা থাকে। আন্ডারলাইন কিছু লাং ডিজিজ থাকতে পারে, যেমন ব্রঙ্কিয়াল নিউপ্লাজম আর ব্রঙ্কিয়াকটাসিস। টিউমার, দেখো ব্রঙ্কিয়াল নিউপ্লাজমে কী হয়, টিউমার হচ্ছে ব্রঙ্কাইকে অবস্ট্রাক্ট করতে পারে, কজিং যেটা পোস্ট অপারেটিভ নিউমোনিয়া ডাজন্ট রিজলভ। তাহলে ব্রঙ্কিয়াকটাসিসের কারণে, ব্রঙ্কিয়াকটাসিস থেকে আলটিমেটলি কী হতে পারে, ব্যাকটেরিয়া কলোনাইজেশন করে দেখা যাচ্ছে থিক মিউকাস ফর্মেশন করছে, এবং তখন হচ্ছে গিয়ে ফ্রিকুয়েন্ট ইনফেকশন হচ্ছে এবং ডিলেড ক্লিয়ারেন্স হচ্ছে। তাহলে যদি টিউমার থাকে অথবা ব্রঙ্কিয়াকটাসিস থাকে, যেখানে ব্রঙ্কিয়াকটাসিসের যে ফাঁকা জায়গাটা আছে না ডায়ালেশনের ফলে, তো এখানে দেখা যাবে যে ব্যাকটেরিয়া কলোনাইজ করে ওই জায়গাতে হচ্ছে একদম থিক মিউকাস ফর্মেশন করে বসে আছে এবং এটা ক্লিয়ার হচ্ছে না। এগুলো হচ্ছে কথা। তারপর প্রেজেন্স অফ কমপ্লিকেশন, যদি কিছু কমপ্লিকেশন থাকে যেমন প্লিউরাল ইফিউশন, তারপর যদি থাকে এম্পায়েমা, এগুলো যদি থাকে, প্লিউরাল ইফিউশনে যদি ফ্লুইড থাকে স্পেসে, যদি প্লিউরাল স্পেসে যদি ফ্লুইড থাকে অথবা যদি পাস থাকে, তখন দেখা যাবে কি এই যে অ্যান্টিবায়োটিক অ্যালোন এটাকে হচ্ছে প্লিউরাল কারেকশনকে ঠিক করতে পারবে না, তো ড্রেনেজ প্রয়োজন হবে। হ্যাঁ, তো এই কারণে যে দেখা যায় যে প্লিউরাল ফ্লুইড জমা হলে বা এম্পায়েমা যদি পাস যদি প্রেজেন্ট থাকে, তখন লাং হচ্ছে গিয়ে লাঙে কিন্তু হিলিংটাও ডিলে হয়ে যাবে, যে নন রেজলিউশন দেখা দেবে আর কি। অথবা ফাঙ্গাস বা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, তখন তো ব্যাকটেরিয়ার কথা বললাম, ফাঙ্গাস বা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যদি থাকে তখনও কিন্তু দেখা যেতে পারে।
যে ফাঙ্গাস বা অ্যাটিপিক্যাল প্যাথোজেন্স যেগুলো আছে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিকে রেসপন্স করে না, এই অর্গানিজমে প্রেজেন্ট প্রোগ্রেসিভ স্লোলি কজিং প্রোলংড ইলনেস, এই আর কি। তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক যদি আমি দিই তাহলে তো সমস্যা হবে, যে দেখা যাচ্ছে যে ইফ অ্যান্টিবায়োটিক্স ডাজ নট কভার দ্য কজিটিভ অর্গানিজম, তখন ইনফেকশন অনেকদিন ধরে পারজিস্ট করবে। তাহলে কী কী কারণে আমাদের ইনফেকশনটা পারজিস্ট করছে এবং রিজলিউশন হচ্ছে না, এইগুলা হচ্ছে আমাদের কজ, যে ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে আছে পেশেন্ট, অথবা দেখা যাচ্ছে যে ব্রঙ্কিয়াল নিউপ্লাজম ব্রঙ্কিয়েকটাসিস হয়েছে, মানে নিউপ্লাজম ডেভেলপ করেছে, বা ওখানে হচ্ছে ব্রঙ্কিয়েকটাসিস হয়েছে, বা প্লিউরাল ইফিউশন এম্পায়েমা, বা হলো অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, এগুলো ডেভেলপ করেছে, তখন দেখা যাচ্ছে যে নন রিজলিউশন পর্যায়ে আছে পেশেন্ট। ঠিক আছে, তো এবার আমরা আসি যে ভাইরাল নিউমোনিয়া এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, এটার মধ্যে কী কী পার্থক্য আছে। ভাইরাল ইনফেকশন ইউজুয়ালি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, আচ্ছা এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভাইরাল ইনফেকশন হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন হিসেবে শুরু হয়, অ্যান্ড আস্তে আস্তে এটা হচ্ছে কি প্রোগ্রেস করে। আর ব্যাকটেরিয়া যেটা, ব্যাকটেরিয়া নিউমোনিয়া অফেন স্টার্ট সাডেনলি উইথ হাই ফিভার, চিলস অ্যান্ড প্লুরাটিক পেইন। তো ভাইরাল ইনফেকশন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে শুরু হয় কোল্ড আর সোর থ্রোট দিয়ে, এবং আস্তে আস্তে সেটা প্রোগ্রেস করবে। এটা কি বলেছে, অনসেট লেস অ্যাব্রুপ্টলি, মানে আস্তে আস্তে দেখা যাবে হিস্টোরি অফ রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন থাকবে এবং আস্তে আস্তে সেটা নিউমোনিয়ার দিকে প্রোগ্রেস করবে, বাট ব্যাকটেরিয়া ইনফেকশনটা হঠাৎ করে অনসেট হবে। কফের ক্ষেত্রে ড্রাই কফ বলবো, আর হচ্ছে ভাইরাল নিউমোনিয়াতে এফেক্ট ইন্টারস্টিশিয়াল লাং, ইন্টারস্টিশিয়াল টিস্যুর মোর দেন অ্যালভিওলি, সো লেস স্পুটাম আমি পাবো, এ কারণে কফটা ড্রাই হবে। আর ব্যাকটেরিয়ার ইনফেকশন হচ্ছে টোটালি হচ্ছে এলভিওলিকে ফিল করে দেবে পাসে, লিডিং টু ওয়েট প্রোডাক্টিভ কফ, মানে কফ হচ্ছে অনেক বেশি থাকবে, অলসো হচ্ছে এখানে ওয়েট প্রোডাক্টিভ কফ থাকবে। পেইন হচ্ছে মেনলি আমাদের ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে কমন, কারণ ভাইরাল নিউমোনিয়া তো হচ্ছে প্লিউরাল ইনফ্লামেশন কম করছে, হ্যাঁ, তো চেস্ট পেইনটা রেয়ার। ভাইরাল নিউমোনিয়া শুধুমাত্র ইন্টারস্টিশিয়ামে দেখা যাচ্ছে এফেক্ট করছে, তারপর হচ্ছে ইনফ্লামেশনও কম করছে, বাট ব্যাকটেরিয়াল নিউমোনিয়া তো টোটালি একদম অ্যালভিওলিতে গিয়ে এফেক্ট করছে, তাই না? তো তখন দেখা যাচ্ছে যে কিন্তু তোমার পেইনটাও বেশি ডেভেলপ করছে। তো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অফেন কজেস, এটা এখান থেকে অফেন প্লুরাইসি ডেভেলপ করতে পারে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া থেকে, তখন দেখা যায় যে লোকালাইজ একটা শার্প পেইন দেখা যায়। তো ফিচার্স অফ কনসলিডেশন থাকবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে। ভাইরাল নিউমোনিয়া তো আগেই বলেছে যে ডিফিউজ হয়ে যায়, ইন্টারস্টিশিয়াল ইনফিল্ট্রেট হয়ে যায় আর কি, সামটাইমস নর্মাল দেখা যায়। বাট ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হচ্ছে ওয়েল ডিফাইন্ড লোবার কনসলিডেশন দেখা যায়, অ্যালভিওলার স্পেসে দেখো পাস জমা হতে পারে, যেটা আমরা পড়ে এসেছি ফ্লুইড জমা হয়, তখন দেখা যায় যে একটা কনসলিডেশন দেখা যায়। তারপর সিবিসিতে ভাইরাল ইনফেকশন অফেন কজ লো ডাব্লিউবিসি ডিউ টু হচ্ছে তোমার ম্যারো সাপ্রেশন আর রিডিস্ট্রিবিউশন। দেখো যে ভাইরাল নিউমোনিয়া হচ্ছে বোন ম্যারোকে সাপ্রেস করে দেবে, বাট ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হচ্ছে হাই ডাব্লিউবিসি, আমরা যদি বলি লিউকোসাইট দেখা যাবে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস মেনলি যদি আমি বলি, নিউট্রোফিলে কাউন্ট বেড়ে যাবে, যেহেতু এখানে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস দেখা যাবে। তাহলে এগুলো হচ্ছে ভাইরাল নিউমোনিয়া এবং ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার মধ্যে মেনলি পার্থক্য। এখানে হচ্ছে কিছু অর্গানিজম কজিং কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার কথা বলেছে। এটা হচ্ছে এই যে সমস্ত মাইক্রোবায়োলজিতে আমরা যে সমস্ত নিউমোনিয়াযুক্ত নাম পড়েছি, তাই না, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইক্রোপ্লাজমা নিউমোনি, লেজিওনা নিউমোফিলিয়া, ক্ল্যামাইডিয়া নিউমোনি, এগুলো হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে। তারপর ক্ল্যামাইডিয়া সিটাসি আছে, হ্যাঁ, ক্লেপশিয়েলা নিউমোনিয়া আছে, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, তারপর মিজেলস, হ্যাঁ, অ্যাডিনো ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলো হচ্ছে তোমার নিউমোনিয়া কজ করে। মোস্ট কমনলি আমাদের এই কয়েকটা নাম মনে রাখতে হবে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্টেফাইলোকক্কাস অরিয়াস, আর হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মাইক্রোপ্লাজমা নিউমোনি, এই কয়েকটা নাম হচ্ছে আমাদের কমনলি যেহেতু এফেক্ট করে, নামটা মনে রাখতে হবে। ম্যানেজমেন্ট অফ দ্য কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, এখান থেকে আমরা পাবো ফিভার, কফ, রাস্টি স্পুটাম প্রোডাকশন, চেস্ট পেইন, হেমোপ্টাইসিস। ফিভারটা হচ্ছে যেহেতু এখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং ব্যাকটেরিয়া থেকে কি হয়, ব্যাকটেরিয়া কিন্তু সাইটোকাইন প্রোডাকশন করে, ব্যাকটেরিয়া হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন ট্রিগার করে বলতে গেলে, যে ইন্টারলিউকিন 1 আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, যার কারণে হচ্ছে আমাদের কী হয় বলো তো, হচ্ছে এখানে হচ্ছে হাইপোথ্যালামিক টেম্পারেচারটা বেড়ে যায়, তখন হচ্ছে গিয়ে ফিভার ডেভেলপ করে।
তারপর কফের ক্ষেত্রে আমরা পড়বো যে ইনফ্লামেশন ইন দ্য ব্রঙ্কিয়া এবং অ্যালভিওলার কারণে হচ্ছে কফ দেখা যায়। এটা হচ্ছে রিফ্লেক্স মেকানিজম টু ক্লিয়ার মিউকাস অ্যান্ড ডেব্রিস। নিউমোকক্কাল নিউমোনিয়াতে দেখা যায় যে ব্লিডিং ফ্রম দ্য ইনফ্লামড ক্যাপিলারিজ ইন দ্য অ্যালভিওলি মিক্সিং উইথ স্পুটাম। তো রাস্টি স্পুটাম প্রোডাকশন দেখা যাচ্ছে যে কাফের সাথে কিছু পরিমাণে দেখা যাচ্ছে যে কাফের সাথে হচ্ছে ব্লিডিং কিছু পরিমাণে আসতে পারে, যেহেতু হচ্ছে অ্যালভিওলার ক্যাপিলারিগুলো রাপচার হয়ে যেতে পারে ইনফেকশনের কারণে। তো চেস্ট পেন ডেভেলপ করতে পারে, যেটা প্লিউরাইটিক চেস্ট পেন। তো ইনফ্লামেশন অফ দ্য প্লিউরা কজ শার্প পেন দ্যাট ওয়াজ ইন দ্য ডিপ ব্রেথ। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমাদের যে ইনফেকশন তো অলরেডি আছে লাংয়ের মধ্যে, সেখান থেকে প্লিউরাতে ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে এবং চেস্ট পেন হতে পারে। আর হেমোপ্টাইসিস যেটা, সেটা হচ্ছে বলেছি রাপচার অফ দ্য ক্যাপিলারির কারণে দেখা যাচ্ছে যে ইনফ্লাম অ্যালভিওলি বা স্মল ব্রঙ্কির যে ক্যাপিলারিজগুলো আছে এগুলো রাপচার হওয়ার কারণে যে হেমোপ্টাইসিস, কাফের সাথে হচ্ছে ব্লাড আসছে। তো এখানে কি কি দেখা যাচ্ছে জেনারেল ফিজিক্যাল সাইন আমরা দেখবো টক্সিক লুক, রেস্ট টেম্পারেচার, ইনক্রিজ রেসপিরেটরি রেট। দেখো টক্সিক লুক কেন হবে, মানে যেহেতু তার একটা সিস্টেমিক ইনফেকশন আছে, তার ফ্লাস্ট ফেস, তারপর হচ্ছে অল্টার্ড কনসিয়াসনেস, তো হচ্ছে একটা টক্সিক লুক তার ডেভেলপ করবে, সোয়েটিং থাকতে পারে। তো এইসব কারণে যেহেতু একটা সিস্টেমিক ইনফেকশনের মতো যেটা আছে পার্সনটা, তো তখন হচ্ছে টক্সিক লুক ডেভেলপ করতে পারে। টেম্পারেচার রেইজ করবে, এটা হচ্ছে বডি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স। তারপর দেখবো যে ইনক্রিজড রেসপিরেটরি রেট, যে নিউমোনিয়া যেহেতু লাংয়ের সারফেস অথবা গ্যাস্ট্রিক এক্সচেঞ্জকে কমিয়ে দিচ্ছে, যে কারণে কিন্তু দেখা যাচ্ছে হাইপোক্সিয়া ডেভেলপ করছে, এবং তার কম্পেনসেশন হিসেবে কিন্তু ব্রেন অনেক ফাস্ট ব্রিদিং করছে। হ্যাঁ, টাকিকার্ডিয়া ডেভেলপ করছে, এই ফর দি সেম রিজন। দেখো যে ফিভার এবং হাইপোক্সিয়ার হলে কিন্তু টাকিকার্ডিয়া করে, আর হার্ট হচ্ছে বেশি করে অক্সিজেন শরীরে পাঠানোর ট্রাই করে, যেহেতু অলরেডি অক্সিজেন কম। এটাও কাইন্ড অফ কম্পেনসেশন। হার্পিস ল্যাবিয়ালিস মে বি প্রেজেন্ট আর ফিচার অফ কমপ্লিকেশন। হার্পিস ল্যাবিয়ালিস হচ্ছে কি, যেটা করে সিরিয়াস ইনফেকশন করে, যেহেতু স্ট্রেস আর ইমিউন সাপ্রেসড পার্সনের ক্ষেত্রে দেখা যায় হার্পিস ল্যাবিয়ালিস প্রেজেন্ট থাকতে পারে। ফিচার অফ কমপ্লিকেশন হচ্ছে প্লিউরাল লিকুইশন, আমরা দেখবো এম্পায়েমা, তারপর সেপ্টিসেমিয়া, এগুলো ডেভেলপ করতে পারে আস্তে আস্তে। দেখা যায় যে নিউমোনিয়া থেকে এখানে লাঙে পানি চলে আসলো, প্লিউরাল লিকুইশন, এখানে পাস জমলো, এম্পায়েমা। হ্যাঁ, তারপর তো আমরা কি দেখবো, যে আমি যদি ইন্সপেকশনে দেখবো যে ট্রাকিপনিয়া দেখবো, সেন্ট্রাল সাইনোসিস ডেভেলপ করবো যেহেতু হাইপোক্সিয়া আছে। তারপর রিডিউস চেস্ট এক্সপানশন আর এফেক্টেড সাইজ, দেখা যাচ্ছে যে চেস্ট এক্সপানশন এফেক্টেড হবে, কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে কোলাপস হয়ে যাবে, কনসোলিডেটেড হয়ে যাবে। ভোকাল ফ্রেমিটাসটা বেড়ে যাবে এবং টেম্পারেচার তো বেড়ে যাবে। আগে বলেছি ভোকাল ফ্রেমিটাস কেন বাড়বে, কারণ যে কনসোলিডেশন হচ্ছে এবং সলিডের মধ্যে দিয়ে কিন্তু ভাইব্রেশন আরও ইজিলি যাতায়াত করতে পারে। ঠিক আছে, পারকাশন ডাল ওভার দ্য এফেক্টেড এরিয়া। নর্মালি আমাদের লাঙে কি হয়, রেজোনেন্ট আমরা পাই যেহেতু এয়ার থাকে, বাট পারকাশনে এখন আমরা পাবো ডাল, যেহেতু কনসোলিডেশন হয়ে গেছে। অস্কালটেশনে আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, কারণ কি হয়, নর্মালি অ্যালভিওলি ফিল্টার সাউন্ড, সফট ভেসিকুলার সাউন্ড। In consolidation, this filtering is lost. Tubular or bronchial quality is hard. ঠিক আছে, নর্মালি আমাদের অ্যালভিওলি ফিল্টার সাউন্ড মানে হচ্ছে সফট ভেসিকুলার সাউন্ড আমরা পেতাম লাঙের, বাট হচ্ছে এখন আমরা পাবো হলো যখন কনসলিডেশন হয়েছে, তাহলে আমরা হচ্ছে টিবুলার আর হচ্ছে ব্রঙ্কিয়াল কোয়ালিটি আমরা সাউন্ড পাবো অস্কালটেশনে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। তারপর ভোকাল রেজোনেন্সটা হচ্ছে বেড়ে যাবে অ্যাফেক্টেড এরিয়াতে, কজ কী হবে, দেখা যাচ্ছে যেহেতু কনসলিডেশন হয়েছে তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সলিডের মধ্য দিয়ে কিন্তু এই যে সাউন্ডগুলো ইজিলি পাস করছে। তারপর প্লিউরাল রাব, এটা যে যদি প্লিউরাসি হয়ে যায় আলটিমেটলি, যে লাংয়ে ইনফেকশন থেকে প্লিউরাতে হচ্ছে ইনফ্লামেশন হয়ে গেল, তখন হচ্ছে এটা হতে পারে, তখন প্লিউরাল রাব ডেভেলপ করে আর কি। ইনফ্ল্যাম প্লিউরা, যখন প্লিউরাগুলো ইনফ্ল্যামড হয় তখন এটার উপর রাব করে, ইট প্রডিউস এ গ্রেটিং সাউন্ড। হ্যাঁ, একটা এক্সপ্রেশনের সময় একটা গ্রেটিং সাউন্ড প্রডিউস হয়, এটাই হচ্ছে তোমার প্লিউরাইসি। তারপর সিবিসিতে আমরা কী কী দেখবো, লিউটোফিলিক লিউকোসাইটোসিস যেটা বললাম, তারপর ইএসআর রেজ করবে যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন, সিআরটি প্রোটিনও রেজ করবে। চেক্সের সাথে আমরা রেডিও অ্যাপাক শ্যাডো পাবো, আর উইথ এয়ার ব্রঙ্কো ডায়াগ্রাম।
আচ্ছা, আর স্পুটাম স্টাডিতে আমরা মাইক্রোস্কোপিক এবং কালচার দেখা যাচ্ছে যে মাইক্রোস্কোপিতে আমরা গ্রাউন্ড স্টেইন করে দেখবো যে ব্যাকটেরিয়াটাকে দেখতে পারবো যে গ্রাম পজিটিভ যদি হয়, যেমন ডিপ্লোকক্কি, নিউমোকক্কাস আমরা দেখতে পারবো। কালচার করে হচ্ছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটিটা বের করতে পারবো। অ্যান্ড পালস অক্সিমিটার দিয়ে দেখবো আমরা যে হাইপোক্সিয়া কন্ডিশনটা কীরকম আছে, অক্সিজেন স্যাচুরেশনটা কীরকম আছে। যেটা যদি 92%-এর নিচে হয় তখন হচ্ছে সিগনিফিক্যান্ট গ্যাস এক্সচেঞ্জ ইম্পেয়ারমেন্ট আমরা ধরে নেব, মেডিকেয়ার অক্সিজেন থেরাপি অথবা হসপিটাল অ্যাডমিশন। কমপ্লিকেশন অফ দ্য নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা আসি। নিউমোনিয়া ক্যান লিড টু কমপ্লিকেশন আইদার বাই ডাইরেক্ট স্প্রেড অফ দ্য ইনফেকশন অথবা, আচ্ছা এর আগে কিছু ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টটা আমরা যদি দেখি, এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন দিতে হবে 500 মিলিগ্রাম এইচ আওয়ারলি। পেশেন্ট যদি পেনিসিলিনে অ্যালার্জিক হয় তাহলে হচ্ছে এরিথ্রোমাইসিন। স্টেফাইলোকক্কাস কালচার করা হয় আর সাসপেক্ট করা হলে হচ্ছে ফ্লুকক্সাসিলিন আর ক্যারোথ্রোমাইসিন। মাইক্রোপ্লাজমা লেজিওনেলা যদি সাসপেক্ট করা হয় তাহলে এরিথ্রোমাইসিন, রিফাম্পিসিন। তো এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর দি ডোজেস, ওষুধের ডোজগুলা প্লাস হচ্ছে ওষুধের নামগুলা। সিভিয়ার কমিউনিটি অ্যাকুয়ার নিউমোনিয়াতেও আমরা ক্যারিথ্রোমাইসিন, কোঅ্যামোক্সিক্লর, সেফট্রাক্সন এগুলো দেব। আমরা কমপ্লিকেশনে চলে যাই। ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ দ্য নিউমোনিয়া। ফার্স্টে হচ্ছে আমরা দেখি যে প্যারানিউমোনিক ইনফিউশন। দেখো যে নিউমোনিয়া হচ্ছে স্প্রেড করতে পারে, সেটা হচ্ছে দেখা যায় যে ইনফ্লামেশন ফ্রম নিউমোনিয়া ক্যান স্প্রেড টু দ্য প্লিউরা। তখন এখানে প্যারানিউমোনিক ইনফিউশন দেখা যায়, সেটা হচ্ছে খুবই কমন, কজিং অ্যাকুমুলেশন অফ দ্য স্টেরাইল ফ্লুইড ইন দ্য প্লিউরাল স্পেস। তাহলে কল্ড প্যারানিউমোনিক বিকজ ইট অকার্স অ্যাডজাসেন্ট টু দ্য নিউমোনিয়ার ঠিক পাশেই প্লিউরাল ইনফিউশন হয়। প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে চারপাশ বা হচ্ছে এরকম আর কি, মানে আশেপাশে এরকম বলতে পারো। তাহলে হচ্ছে দেখা যায় যে নিউমোনিয়ার সাথেই যখন প্লিউরাল ইনফিউশন দেখা যায় তখন হচ্ছে গিয়ে আমরা বলতে পারি প্যারানিউমোনিক ইনফিউশন। তারপর আমরা কি দেখতে পারি? এমফাইমা ডেভেলপ করতে পারি। এমফাইমাটা কি? এমফাইমাটাতে পাস যখন জমা হয়, যদি এই যে প্যারানিউমোনিক ইনফিউশনটা হচ্ছে বা প্লিউরাল ইনফিউশনটা হচ্ছে অনেকদিন ধরে থেকে যায়, হ্যাঁ, পাস জমা হয়ে যায় ওই প্লিউরাল স্পেসে, তখন এটা প্লিউরাল ইনফেকশনকে ইন্ডিকেট করে এবং এটা এমফাইমা আর কি, এমফাইমার দিকে যাচ্ছে। এটা হচ্ছে মেইনলি রেজাল্ট অফ আনট্রিটেড প্যারানিউমোনিক ইনফিউশন, তখন এমফাইমা ডেভেলপ করতে পারে। তারপর আমরা সাপোরেটিভ নিউমোনিয়াতে আসি। এটা হচ্ছে সাপোরেটিভ নিউমোনিয়া অ্যালভিওলি ফিল্ড উইথ পাস ডিউ টু অ্যাগ্রেসিভ ইনফেকশন। দেখো যে সাপোরেটিভ নিউমোনিয়া বলতে কী বুঝেছে? নিউমোনিয়ার ক্ষেত্রে কী হয় যে আমরা তো দেখেছি যে এয়ারফিল্ড যে স্পেসগুলো সেটা হচ্ছে ফ্লুইড দিয়ে অথবা বিভিন্ন ইনফ্লামেটরি সেল দ্বারা রিপ্লেস হয়ে যায় এবং ওই জায়গাগুলো কনসলিডেটেড হয়ে যায়, মানে ওখানে ওই জায়গাগুলো হচ্ছে এয়ার ছিল তো এখন হচ্ছে ফ্লুইড অথবা সেল দিয়ে কনসলিডেশন হয়ে গেছে। আর এখন যদি অনেক বেশি নিউমোনিয়া বা সিভিয়ার কেস, একটা অ্যাগ্রেসিভ ইনফেকশন দেখা যায়, তখন কি হবে? ওই অ্যালভিওলি স্পেসগুলোতে পাস জমা হবে, ঠিক আছে? পাস জমা হবে। পাস জমা হওয়ার কারণে কি হবে? এটা হচ্ছে একদম সাপোরেটিভ নিউমোনিয়ার দিকে যাবে অথবা লাং অ্যাবসেসের দিকে যাবে। লাং অ্যাবসেস হচ্ছে কি লোকালাইজড ক্যাভিটি অফ পাস উইদিন দ্য লাং প্যারেনকাইমা। আর অ্যালভিওলাইতে যদি আমাদের পাসে ফিল থাকে তখন সেটাকে আমি বলবো সাপোরেটিভ নিউমোনিয়া। তো লাংয়ের প্যারেনকাইমাতে যদি হচ্ছে পাসের ক্যাভিটি থাকে এবং লোকালাইজেশন ক্যাভিটি অফ পাস থাকে উইদিন দ্য লাং প্যারেনকাইমা, তখন সেটাকে আমি বলবো লাং অ্যাবসেস। আর যদি এরকম হয় যে অ্যালভিওলাইতে পাস জমা হয় তখন সেটাকে আমি বলবো সাপোরেটিভ নিউমোনিয়া। তো এই আর কি। লোবার কলাপসটা কি? থিক স্পুটাম অর মিউকাস প্লাগ ক্যান ব্লক ব্রঙ্কাস লিডিং টু অ্যাটেলেকটাসিস, লাং কোলাপস অফ দ্য অ্যাফেক্টেড সাইট। তাহলে অনেক বেশি স্পুটামের কারণে দেখা যাচ্ছে যে মিউকাস প্লাগিংয়ের কারণে ওই লাংয়ের ওই জায়গাটা হচ্ছে কোলাপস করতে পারে, তো তখন হচ্ছে দেখা যায় যে লোবার কলাপস হয়ে যায় রিটেনশন অফ স্পুটামের কারণে। তো নিউমোথোরাক্সটা কি? এটা হচ্ছে গিয়ে স্টেফাইলোকক্কাস অরিয়াসের কারণে মেনলি হয়ে থাকে। এখানে কজ নেক্রোটাইজিং নিউমোনিয়া করে, তখন ডিস্ট্রাকশন অফ দ্য অ্যালভিওলি হওয়াতে দেখা যাবে যে স্টেফাইলোকক্কাস অরিয়াস মেনলি কী করে? নেক্রোটাইজিং নিউমোনিয়া করে, তার কারণে কি হয়? তার কারণে অ্যালভিওলিগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। এখন অ্যালভিওলিগুলো ডিস্ট্রাকশন হয়ে গেলে প্লিউরাল স্পেসে বাতাস চলে আসে, তখন এটা নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে।
আর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এটা কি, এটা হচ্ছে সিভিয়ার ইনফেকশন হয়, যার কারণে হচ্ছে ম্যাসিভ ইনফ্ল্যামেটরি রেসপন্স হয়। এই কারণে অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেন ড্যামেজ হয়ে দেখা যায় যে ফ্লুইড বের হয়ে আসে অ্যালভিওলাইতে, পোর অক্সিজেনেশন হয়। তাহলে ARDSটা হচ্ছে লাইফ থ্রেটেনিং এবং এটার কারণে কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। তারপর কিছু সিস্টেমিক কমপ্লিকেশন হতে পারে, যে হেপাটাইটিস, পেরিকার্ডাইটিস, এরপর মায়োকার্ডাইটিস, ম্যানিঙ্গো এনকেফালাইটিস। এটা কি, হেমাটোজেনাস স্প্রেড যদি হয়, হেমাটোজেনাস স্প্রেড হয়ে যায় ব্যাকটেরিয়া অথবা যেই ব্যাকটেরিয়া দিয়ে তোমার নিউমোনিয়া হয়েছে সেটা যদি হেমাটোজেনাসলি স্প্রেড করে যায়, তখন এই যে লিভার, তারপর হার্টের কভারিং, হার্টের মাসেলে অথবা ব্রেইনে যদি যায়, তখন এই যে এই সিস্টেমিক ম্যানিফেস্টেশনগুলো হতে পারে। তারপর ডিপ ব্রেন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজমও হতে পারে। সেটা কীভাবে, তো ইমোবিলাইজেশন ইন বেড ডিউ টু নিউমোনিয়া ক্যান কজ ভেনাস্টাইটিস। মানুষ যদি অনেকদিন ধরে ইমোবিলাইজ থাকে নিউমোনিয়ার কারণে, তখন কিন্তু ভেনাস্টাইটিসের কারণে আলটিমেটলি তার দেখা যাচ্ছে ক্লটিং রেটটা অনেক বেড়ে যাচ্ছে, ডিপ ব্রেন থ্রম্বোসিস। তারপর সেপ্টিসিমের রেনাল ফেলিয়ার, এটাও হচ্ছে ব্যাকটেরিয়া ব্লাড স্ট্রিমে এন্টার করার ফলে এই যে সেপ্টিসিমিয়া হতে পারে, তার সিস্টেমিক ইনফেকশন আর কি রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা হচ্ছে দেখা যেতে পারে যে মাল্টি অর্গান ফেলিয়ার ডেভেলপ করেছে। পাইরেক্সিয়া ডিউ টু ড্রাগ হাইপারসেন্সিটিভিটি, এটা কি, সাম পেশেন্ট ডেভেলপ ফিভার নট ডিউ টু ইনফেকশন বাট অ্যাজ আ রিয়াকশন টু অ্যান্টিবায়োটিক, তখন সেটা হচ্ছে পাইরেক্সিয়া ডিউ টু ড্রাগ হাইপারসেন্সিটিভিটি। তো এরপর আমরা দেখি যে ফিজিক্যাল সাইন অফ নিউমোনিক কনসলিডেশন, এটা কি। তার আগে দেখো এখানে একটা ছবি দিয়েছে লাঙে, যদিও অস্পষ্ট। PAVU-তে কি বলেছে, কনসলিডেশন ইন দ্য রাইট মিডল লোব উইথ ক্যারেক্টারিস্টিক অপাসিফিকেশন। ছবিটা ছোট বোঝা যাচ্ছে না PAVU-তে। এখানে বলেছে যে মিডল লোবে একটা কনসলিডেশন দেখা দিয়েছে, এবং ল্যাটারাল ভিউতেও একটা হচ্ছে অ্যান্টেরিয়রলি মিডিয়াল লোবে আমরা একটা কনসলিডেশন পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখা যাচ্ছে ফিজিক্যাল সাইন অফ দ্য রেডিওলজিক্যাল ফিচার অফ দ্য নিউমোনিক কনসলিডেশন। এখানে কি হয়, অলরেডি এক্সপ্লেইন আর্লিয়ার। আচ্ছা, রেডিওলজিক্যাল ফিচারের মধ্যে আমরা দেখবো হোমোজেনাস অপাসিটি আর হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম উইথ অপাসিটি। আচ্ছা, হোমোজেনাস অপাসিটি কীভাবে হয়, এটা কিন্তু বলেছে যে যদি লোবার নিউমোনিয়া হয়, এন্টায়ার এফেক্টেড লোব বিকাম ইউনিফর্মলি ফিল্ড উইথ ফ্লুইড অ্যান্ড ইনফ্লামেটরি সেল, তখন একটা হোমোজেনাস অপাসিটি ডেভেলপ করবে। হোমোজেনাস হোয়াইট শ্যাডো এক্সরে বিকজ অফ নর্মাল এয়ার ফ্লুইড অ্যালভিওলি। আর এয়ার ব্রঙ্কোগ্রাম উইথ অপাসিটি, এটা হচ্ছে ব্রঙ্কি ইউজুয়ালি রিমেইন এয়ার ফিল্ড উইথ ইভেন ওয়েন দ্য সারাউন্ডিং অ্যালভিওলি আর কনসলিডেটেড। তো হচ্ছে ব্রঙ্কিটা হচ্ছে এয়ারফিল ঠিকই থাকে, যদিও আশেপাশে অ্যালভিওলি কনসলিডেশন হয়ে গেছে। দ্য কন্ট্রাস্ট বিটুইন এয়ার ইন ব্রঙ্কি অ্যান্ড দ্য অপ্যাক সারাউন্ডিং অ্যালভিওলি ক্রিয়েটস ভিজিবল ব্রঙ্কোগ্রাম। তাহলে ব্রঙ্কোগ্রাম জিনিসটা কি, যে ব্রঙ্কোগ্রাম হচ্ছে আশেপাশে লাংয়ের টিস্যুটা পুরোটাই কনসলিডেটেড, বাট ব্রঙ্কাইয়ের ভেতরে যে তোমার এয়ার থাকাতে স্টিলই ব্রঙ্কাইকে আমরা দেখতে পাচ্ছি, কালো একটা শ্যাডো দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে আমি ব্রঙ্কোগ্রামে ইজিলি দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য কি রেডিওলজিক্যাল সাইন অফ অ্যালভিওলার ডিজিজ অ্যান্ড হেল্পস কনফার্ম নিউমোনিয়া। তো হচ্ছে আমি এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যালভিওলাই পর্যায়ে চলে গেছে ডিজিজটা, এটা কোনো ইন্টারস্টিশিয়াল ডিজিজ না, কজ শুধু অ্যালভিওলাইতে কনসলিডেটেড, বাট ব্রঙ্কাইয়ে দেখা যাচ্ছে যে এখানে এয়ার ঠিকই আছে। তো এটাই এয়ার ব্রঙ্কোগ্রাম। Okay. So why is crepitation in resolution phase? What is the diagnosis? Patient in resolution phase এ আমরা কেন crepitation দেখতে পারবো? Crepitation are hard as the alveoli begins to re-expand and clear out the exudate. তো crepitation সাউন্ডটা কীরকম, অ্যালভিওলিগুলো যখন আবার খুলতে থাকে,
হ্যাঁ, তখন এবং ক্লিয়ার আউট হতে থাকে, তখনই কিন্তু কেবল এই আমরা ক্রিপিটেশন সাউন্ডটা পাবো। তো যে রিজলিউশন ফেজে ম্যাক্রোফেজ হচ্ছে কি ডেব্রিসকে রিমুভ করে, ম্যাক্রোফেজ ডেব্রিসকে রিমুভ করে এবং এয়ার হচ্ছে গিয়ে রি এন্টার করে অ্যালভিওলিতে, তখন হচ্ছে যে ক্রিপিটেশন সাউন্ডগুলো হবে। তো আমি এখানে একটা স্কোর দেখতে পাচ্ছি আমরা, CURB স্কোর। এই স্কোরটা হচ্ছে স্কোরিং সিস্টেম টু অ্যাসেস সিভিয়ারিটি অফ দ্য নিউমোনিয়া। তো মেইনলি এখানে হচ্ছে আমাদের কি CUB-তে কি হয়, সিতে কনফিউশন, ইউতে ইউরিয়া, আর এর রেসপিরেটরি রেট, বিতে ব্লাড প্রেশার, এতে এইচ। দেখো CURB কনফিউশন, ইউরিয়া, রেসপিরেটরি রেট আর হচ্ছে ব্লাড প্রেশার। তো কনফিউশন কেন হয়, যে হাইপোক্সিয়া থেকে হতে পারে বা এনসেফালোপ্যাথি থেকে হতে পারে, কনফিউশন ডেভেলপ করতে পারে, বা সেপসিস থেকে। ইউরিয়া, হাই ইউরিয়া বেড়ে যায়, যে রেনাল ইম্পায়ারমেন্ট হতে পারে, 7 মিলিমোল পার লিটারের থেকে বেশি হয়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে হাই ইউরিয়া। রেসপিরেটরি রেট বাড়তে পারে, কারণ ইন্ডিকেটস রেসপিরেটরি ডিস্ট্রেস অর পোর অক্সিজেনেশন, যে হাইপোক্সিয়ার কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। আর ব্লাড প্রেশার তো বেড়ে যায়, যেটা হচ্ছে ব্লাড প্রেশার লো থাকে, কারণ হচ্ছে সিভিয়ার স্ট্রোক আর সেপসিস ডেভেলপ করতে পারে, বা মাল্টি সিস্টেম অর্গান ফেলিয়ার ডেভেলপ করতে পারে, তখন কিন্তু আমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাবে। এই যে দেখবো যে 65 থেকে বেশি। এল্ডারলি আর হায়ার রিস্ক অফ দ্য কমপ্লিকেশন। এল্ডারলি পিপল যারা আছে তারা কমপ্লিকেশনের হায়ার রিস্কে থাকে, মর্টালিটি অ্যান্ড অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনে। ইভেন মাইল্ড নিউমোনিয়া ক্যান বি লাইফ থ্রেটেনিং ইন ওল্ডার অ্যাডাল্টস। তো এই যে CUB স্কোর, এটা দিয়ে আমি কি ইন্টারপ্রিটেশন করতে পারি, এই স্কোরটা হচ্ছে 1 পয়েন্ট ফর ইচ ফিচার প্রেজেন্ট। এখান থেকে যদি আমাদের একটা ফিচার প্রেজেন্ট থাকে, তাহলে আমার CURB স্কোরটা কী হবে, 1 হবে। যদি দুটা ফিচার থাকে তাহলে 2 হবে। যদি 3টা ফিচার অথবা এর থেকে বেশি থাকে, তাহলে হচ্ছে দেখা যাবে যে 3, তাহলে হচ্ছে আমরা কি করব, যে এটা হচ্ছে গিয়ে আরেকটা ক্যাটাগরিতে পড়বে। তাহলে হচ্ছে যদি 1 হয়, তখন আমি হচ্ছে লাইকলি টু বি সুইটেবল ফর হোম ট্রিটমেন্ট আমরা করতে পারি, যদি যে কোনো একটা সাইন থাকে কেবল। বাট যদি 2টা সাইন থাকে, তখন আমি হসপিটালে নিয়ে যাব এবং হচ্ছে সুপারভাইজ একটা ট্রিটমেন্ট দিব। আর যদি 3-এর থেকে বেশি থাকে, তাহলে আমরা হচ্ছে ICU অ্যাডমিশনের প্রয়োজন হবে। এবং 4 এবং 5 থাকলে হচ্ছে, আচ্ছা মেনলি হচ্ছে যেটা, যে 3 হলে বা 3 যদি হয়, তখন সিভিয়ার এবং নিড হসপিটালাইজেশন। হ্যাঁ, দেখো 2 হলে হচ্ছে 2-এও হসপিটালাইজেশন বা 3-এও হসপিটালাইজেশন। হ্যাঁ, বা 2-এ হচ্ছে গিয়ে শর্ট স্টে, কনসিডার শর্ট হসপিটাল স্টে আর হচ্ছে সুপারভাইজ ট্রিটমেন্ট। বাট যদি 3 হয়, তখন কি হবে, টোটালি হসপিটালাইজেশনের দরকার হবে এবং ICU অ্যাডমিশনের প্রয়োজন হবে। যদি 4-5 হয়, তাহলে ICU অ্যাডমিশনের প্রয়োজন হবে। আর যদি 3 হয়, তখন হসপিটালাইজেশন লাগবে। আর যদি 4 থেকে 5 হয়, তখন কি হবে, ICU অ্যাডমিশন লাগবে। তাহলে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা একটা তোমার ডিসিশন, ট্রায়াস ডিসিশন বলতে পারো। মর্টালিটি রিডিউস করতে পারে, হাই রিস্ক পেশেন্টকে আমি আলাদাভাবে ট্রিটমেন্ট করতে পারছি। তো এই আর কি ব্যাপারগুলো। এবার আমরা আসি যে এখানে অনেকগুলো কেসেস দেওয়া আছে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই যে হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া বা নজোক্রোমিয়াল নিউমোনিয়া জিনিসটা কি। Hospital acquired or nosocomial pneumonia refers to a new episode of pneumonia occurring at least 2 days after admission to hospital. So, pneumonia occurring more than 48 hours after admission is likely cause hospital organism, not community ones. মানে হসপিটালে ভর্তি হওয়ার 2 দিনের পরে যদি আমাদের নিউমোনিয়া হয়, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে কি নজোক্রোমিয়াল নিউমোনিয়া। তারপর হচ্ছে দেখবো যে 48 আওয়ার্স যদি আমি দেখি, যে 48 আওয়ার্স ইউজের কারণে আমি হচ্ছে কি কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া আর হচ্ছে হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, এই দুটার মধ্যে পার্থক্য করতে পারি। হ্যাঁ, যদি দেখা যায় যে 48 আওয়ার্সের মধ্যে হচ্ছে, তখন এটাকে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া বলতে পারি। নজোক্রোমিয়াল অর্গানিজম টেন্ডস টু বি মোর রেজিস্ট্যান্ট অ্যান্ড ভিরুলেন্ট, নিডিং ডিফারেন্ট ম্যানেজমেন্ট। যেহেতু এখানে হসপিটাল থেকে হচ্ছে অর্গানিজমগুলো এসেছে, তারা কিন্তু বেশি রেজিস্ট্যান্ট আর ভিরুলেন্ট, এবং ম্যানেজমেন্টটাও সেরকম হতে হবে। কি অর্গানিজম থাকতে পারে দেখো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ইকোলাই, সিউডোমোনাস, ক্লেপশিয়েরা, তারপর স্টেফিলোককাস অরিয়াস থাকতে পারে, যেমন এমআরএসে, ম্যাথিসিলিন রেজিস্ট্যান্স টাইপ আর অ্যানারোবস কিছু থাকতে পারে।
তো কি হয়, রিডিউস হোস্টের ডিফেন্স যদি কমে, যে ফ্যাক্টরস রিডিউস কেন হচ্ছে গিয়ে নজোক্রোমিয়াল নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, যদি হোস্টের ডিফেন্স হচ্ছে কমে থাকে, ডিফেন্স মানে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি হয়, অ্যাসপিরেশন অফ নাজোফ্যারেঞ্জিয়াল আর গ্যাস্ট্রিক সিকুয়েশন যদি অ্যাসপিরেট করে ফেলে পেশেন্ট, তারপর ব্যাকটেরিয়া যদি ইন্ট্রোডিউস হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে, আর ব্যাকটেরিয়া যদি ডেভেলপ করে, তাহলে কি হচ্ছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি আসে হসপিটাল এনভায়রনমেন্টের কারণে, তার কি হয় যে ফেভারাস অপরচুনিস্টিক ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম, এই কারণে কি হবে যে নজোক্রোমিয়াল ইনফেকশন হয়। এখন দেখো পেশেন্ট হচ্ছে পেশেন্টের যদি ইমিউনো ডেফিসিয়েন্সি থাকে, তখন কি হবে যে তখন পেশেন্ট হচ্ছে দেখা যাবে যে কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্টে আছে বা ডায়াবেটিস আছে বা অ্যানিমিয়া আছে, এই সমস্ত কেসে কিন্তু পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তখন কিন্তু ব্যাকটেরিয়া তার এই ইনফেকশন ডেভেলপ করতে পারে। বা কফ রিফ্লেক্স যদি পেশেন্টের কম হয়, দেখা যায় যে পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কফ রিফ্লেক্সটা কম থাকে, তখন কিন্তু হচ্ছে ইম্পেয়ার্ড কফ অর ড্যামেজ মিউকোসিলারি ক্লিয়ারেন্স থাকে, সিক্রেশনগুলো ক্লিয়ার হচ্ছে না, ব্যাকটেরিয়া ওখানে লোকালাইজ হয়ে সুন্দর মতনে যদি লাঙে চলে যায়, তখন দেখা যায় যে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, নজোক্রোমিয়াল নিউমোনিয়া। তারপর মিউকোসিলারি ক্লিয়ারেন্স যদি কমে যায় এবং বালবার আর ভোকাল কর্ড পালস যদি হয়, তো এই যে ভোকাল কর্ড পালস যদি ডেভেলপ করে, তখন দেখা যায় অ্যাসপিরেশন হয়ে যায়, পোর সোয়ালো কন্ট্রোল থাকে। আমরা তো জানি যে ভোকাল কর্ডের উপরে এপিগ্লটিস দিয়ে আমরা সোয়ালো, আমাদের যে ইসোফেগাসে যাতে ইসোফেগাসের যাওয়ার জন্য যে খাবারটা খাচ্ছে সেটা যদি ট্রাকেতে না চলে যায়, সেই কারণে এপিগ্লটিসটা ভালো কাজ করে ভোকাল কর্ডের উপর। তো এখানে যদি ভোকাল কর্ড পালসই হয়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে খাবার শ্বাস নিতে ঢুকে, তখন হচ্ছে পোর সোয়ালোয়িং হয়, তখন কিন্তু নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। অ্যাসপিরেশন অফ দ্য সিক্রেশন, এটা কি যে পেশেন্ট যদি আনকনশিয়াস থাকে, তখন হচ্ছে সিক্রেশনগুলো চলে যেতে পারে অ্যাসপিরেট হয়ে। তারপর ন্যাজো গ্যাস্ট্রিক ইনটিউবেশনের ক্ষেত্রে হচ্ছে এটা কি হয়, গ্যাস্ট্রিক কন্টেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে ইজিলি না তোমার হচ্ছে লাঙে ঢুকে যেতে পারে, আমাদের প্রোটেক্টিভ রিফ্লেক্সটা সে বাইপাস করে যায়, দ্যাটস ওয়াই গ্যাস্ট্রিক কন্টেন্টটা কিন্তু দেখা যাচ্ছে যে লাঙে ইজিলি ঢুকতে পারে, জার্ডের ক্ষেত্রে হতে পারে। তারপর হচ্ছে ডাইরেক্ট ব্যাকটেরিয়ার ইন্ট্রোডাকশন ইন্টু লাং, দেখো এন্ডোট্রাকিয়াল ইন্টিবিউশন, তারপর হচ্ছে ট্রাকিওটমি, এগুলোর কারণে কী হয়, এন্ডোট্রাকিয়াল ইন্টিবিউশন ব্রেকস দ্য ন্যাচারাল ব্যারিয়ার, ল্যারিংসটাকে ব্রেক করে দেয় এবং অ্যালাউইং ডাইরেক্ট অ্যাক্সেস টু প্যাথোজেন টু দ্য লোয়ার এয়ারওয়ের সাথে যে প্যাথোজেনের হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস চলে আসে। আর কন্টামিনেটেড ডিভাইস হচ্ছে কি হয়, এটা হচ্ছে ওখানে অনেক ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হচ্ছে তোমার বায়োফিল্ম তৈরি করে থাকতে পারে। তো এই যে এগুলো আছে হতে পারে নেবুলাইজার, ব্রঙ্কোস্কোপ, এগুলো হচ্ছে তোমার ডিভাইসগুলা। ব্যাকটেরিয়ামিয়া ক্ষেত্রে আমরা দেখবো যে আচ্ছা, একটা ডেন্টাল এবং সাইনাস ইনফেকশন, এটা কি হয়, এটা হচ্ছে এই অ্যাসপিরেশনের মাধ্যমে ডাইরেক্টলি স্প্রেড করতে পারে, ঠিক আছে। ব্যাকটেরিয়ামিয়া, অ্যাবডোমিনাল সেপসিস, ইন্ট্রাভেনাস ক্যানোলা ইনফেকশন, ইনফেক্টেড এম্বোলাই। দেখো সেপসিসের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ক্যান রিচ দ্য লাং বাই ব্লাড স্ট্রিম। তারপর ইন্ট্রাভেনাস ক্যানোলা, আইভি ইনফেকশনের মাধ্যমে কিন্তু সুন্দর মতনে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হতে পারে। আর সেপটিক এম্বোলাই হচ্ছে গিয়ে দেখা যায় যে ফ্রম ইনফেক্টেড হার্ট ভালভ। সেপটিক এম্বোলাইয়ের ক্ষেত্রে কী হয় যে ক্যান কজ মাল্টিপল লাং অ্যাবসেস অর ইনফিল্ট্রেট। তো সেপটিক এম্বোলাই বা ইনফেক্টেড এম্বোলাই, এখানে হচ্ছে হার্ট ভালভে হচ্ছে তোমার হার্ট ভালভ ইনফেক্টেড হয়, তখন ওখান থেকে সেপটিক এম্বোলাই ডেভেলপ করতে পারে এবং ওটা হচ্ছে তোমার লাঙে গিয়ে লাঙে হচ্ছে অ্যাবসেস হয় বা ইনফিল্ট্রেট করতে পারে। ওকে, তারপর আসি যে আমাদের যে কী আছে, যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যে সমস্ত ক্লিনিক্যাল ফিচার ইজ সেম অ্যাজ নজোক্রোমিয়ালের ফিচার। চয়েস অফ again agent is most appropriately guided by knowledge of local patterns। আচ্ছা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এজেন্ট কী দিয়ে ট্রিটমেন্ট করবো সেটা চয়েস করবো। কোঅ্যামোক্সিক্লাভ আছে, সিফুরিক্সিম আছে, অ্যান্টিসিডুমোনাল কভার আছে, তারপরে এমআরএসএ আছে।
যে কার্বাপেনাম, মেরোপেনাম আর কি, অ্যান্টিসুডোমোনাস, এনসেফালোস্পোরিন, পাইপারাসিলিন, টাজোব্যাক্টাম এগুলো আছে। তারপর আমরা আসি অ্যাটিপিক্যাল নিউমোনিয়াতে। এই জায়গাতে যদি একটু চিন্তা করে দেখি, কেন এটাকে অ্যাটিপিক্যাল বলা হয়, কারণ হচ্ছে এখানে হচ্ছে মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম থাকে, অ্যাবসেন্স অফ ফিজিক্যাল ফাইন্ডিং অফ কনসলিডেশন, অনলি মডারেট এলিভেশন অফ দ্য ডাব্লিউবিসি অ্যান্ড ল্যাক অফ অ্যালভিওলার এক্সুডেটস। মানে হচ্ছে অ্যাটিপিক্যাল কেন বলা হয় তাকে, এখানে হচ্ছে মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম আছে এবং কোনো ফিজিক্যাল ফাইন্ডিং, কনসলিডেশনের কোনো ফিজিক্যাল ফাইন্ডিং আমরা পাই না, শুধু ডাব্লিউবিসি বাড়বে এবং হচ্ছে শুধু মানে ডাব্লিউবিসি হচ্ছে এখানে বেড়ে যাবে আর কি। দেখো আমরা সংজ্ঞাটা পড়ি যে কী কী বলেছে, যে অ্যাটিপিক্যাল প্রাইমারি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ওয়াজ ইনিশিয়ালি অ্যাপ্লাইড টু অ্যাকিউট ফেব্রাইল ইন রেসপিরেটরি ডিজিজ। তো এখানে প্যাচি ইনফ্লামেটরি চেঞ্জেস ইন দ্য লাং থাকে, অ্যালভিওলার সেপ্টাতে কনফাইন থাকে এবং পালমোনারি ইন্টারস্টিশিয়ামে কনফাইন থাকে। তো অ্যাটিপিক্যাল ডিনোটস মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম, অ্যাবসেন্স অফ মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম থাকে, কোনো কনসলিডেশন থাকে না, আর এলিভেশন অফ দি ডাব্লিউবিসি আর ল্যাক অফ অ্যালভিওলার এক্সুডেট থাকবে। তাহলে এগুলো থাকবে। দেখো যে মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম কেন থাকবে, মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম থাকবে যে টিপিক্যাল নিউমোনিয়াতে কী হয়, কপিয়াস তারপর পুরুলেন্ট স্পুটাম পাওয়া যায় ডিউ টু অ্যালভিওলার এক্সুডেট, যেহেতু অনেক বেশি পরিমাণে অ্যালভিওলার এক্সুডেট থাকে সে কারণে অনেক বেশি পরিমাণে পুরুলেন্ট, কপিয়াস পুরুলেন্ট স্পুটাম আমরা দেখতে পাই। বাট অ্যাটিপিক্যাল নিউমোনিয়াতে কী হয়, ড্রাই আর স্ক্যান্টি স্পুটাম করে, কারণ অ্যালভিওলার এক্সুডেটগুলো হচ্ছে পাশ দিয়ে ফিল থাকে না, বা ওয়ালগুলো কিন্তু ঠিকই ইনফ্ল্যামস থাকে, বাট হচ্ছে পাশ দিয়ে এরকম ফ্লুইড দিয়ে এরকম ফিল্ড থাকে না অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার ক্ষেত্রে। কনসলিডেশন থাকবে না, কজ হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়াতে তো আমরা জানি যে ডালনেস হয় পারকাশনে, প্লাস ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা থাকবে, ভোকাল ফেমিটাস বেড়ে যাবে। হ্যাঁ, বাট অ্যাটিপিক্যাল নিউমোনিয়াতে যেহেতু অ্যালভিওলি আর মোস্টলি এয়ার ফিল্ড, সো দ্য নর্মাল রেজোনেন্ট অ্যান্ড সাউন্ডস আর প্রিজার্ভড অর মাইল্ডলি অল্টার্ড। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাটিপিক্যাল নিউমোনিয়াতে মেনলি যে এয়ার ফিল্ডই থাকে ম্যাক্সিমাম, বা অ্যালভিওলার এক্সুডেট এখানে ডেভেলপ করে না, দেখা যাচ্ছে এয়ার ফিল্ড থাকে, অ্যালভিওলার এক্সুডেট যেহেতু থাকে না, তো এখানে হচ্ছে ড্রাই স্পুটাম থাকবে, তারপরে কনসলিডেশনও থাকবে না যেহেতু এয়ারটা হচ্ছে ফ্লুইড দিয়ে রিপ্লেস হচ্ছে না। ক্লিনিক্যাল চেস্ট এক্সাম মে অ্যাপিয়ার নর্মাল, নিয়ার নর্মাল ডেসপাইট সিমটম, অনলি মডারেট এলিভেশন অফ ডাব্লিউবিসি। দেখা যাচ্ছে যে চেস্ট এক্সামিনেশন যদি করি তাহলে এটা নর্মাল থাকবে। আচ্ছা, অনলি এলিভেশন অফ দ্য ডাব্লিউবিসি থাকবে। ইন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া দেয়ার ইজ হাই লিউকোসাইটোসিস, অ্যাটিপিক্যাল নিউমোনিয়াস আর লেস পায়োজেনিক, সো ডাব্লিউবিসি রাইজ ইজ মডেস্ট, সামটাইমস ডাব্লিউবিসি কাউন্ট মে বি নর্মাল। তাহলে ডাব্লিউবিসি কাউন্ট অনেক সময় দেখা যায় যে নর্মাল থাকবে অথবা হালকা রেজ হইতে পারে। এই তো, তাহলে মেনলি কি বলবো আমরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কি হয়, অ্যালভিওলার কোনো এক্সুডেট আসে না, ডাব্লিউবিসি হালকা রেজ করে, যেহেতু অ্যালভিওলার এক্সুডেট থাকে না তাহলে অ্যামাউন্ট অফ এই স্পুটামও অল্প থাকে, মডারেট অ্যামাউন্ট অফ স্পুটাম থাকে, এবং এখানে অ্যালভিওলার সেপ্টা আর পালমোনারি ইন্টারস্টিশিয়ামে কনফাইন থাকে, আর লাঙে একটা জাস্ট অ্যালভিওলাতে একটা ইনফ্লামেটরি চেঞ্জেসটা ডেভেলপ করে, আর কিছুই না, কোনো এক্সুডেট আসবে না, ইনফ্লামেটরি চেঞ্জেস থেকেই হবে। বাট অ্যালভিওলার সেপ্টা আর পালমোনারি ইন্টারস্টিশিয়ামে এটা সীমাবদ্ধ থাকবে, অ্যান্ড অ্যালভিওলার এক্সুডেটও আসবে না, অ্যামাউন্ট অফ স্পুটামও কমে যাবে। অর্গানিজম অফ দ্য পালমোনারি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, এটা হচ্ছে মোস্ট কমন মাইক্রোপ্লাজমা নিউমোনি। তো atypical pneumonia isn't caused by classic bacteria like Streptococcus pneumoniae, but organism with different cell structure. তাকে যে মাইক্রোপ্লাজমা নিউমোনি, ক্ল্যামাইডিয়া নিউমোনি, কক্সিয়েলা ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনক্রাটিয়াল ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, এগুলো হচ্ছে কি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কজ করে।
তো এই ছিল মেনলি নিউমোনিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা লাইন আমরা একদম বিশদভাবে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। আশা করা যায় যে পরে পড়তে একটু সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। এটার জন্যই আসলে মেনলি এই প্রচেষ্টাটা, যাতে ইজিলি আমরা মনে রাখতে পারি বুঝে বুঝে। না হলে দেখা যায় যে না বুঝে পড়লে অনেক সময় যে অনেক ইনফরমেশন মাথা থেকে চলে যায়, এই আর কি। তো ধন্যবাদ।